আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যাস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বিদেশি হস্তক্ষেপ ও ভোট ডাকাতি ঠেকাতে বিশেষ টিম গঠন জো বাইডেনের। জিতলে অভিবাসন নীতি ঢেলে সাজানো হবে বললেন কমলা হ্যারিস। সংবিধানে না থাকলেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প। নেভাদায় ট্রাম্পের ইনডোর সমাবেশে জনস্রোত, করোনা ছড়ানোর আশঙ্কা। করোনা ভাইরাস নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি আবিষ্কারের দাবি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের। অক্টোবর-নভেম্বরে ইউরোপে করোনায় মৃত্যু বাড়বে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগ্রা থেকে মুঘল শব্দটি মুছে দিতে চান কট্টরপন্থী যোগী আদিত্যনাথ, বদলে দিলেন মুঘল জাদুঘরের নাম। এবং বলিউডে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। রিয়ার জবানবন্দিতে মাদক কারবারে ফেসে যাচ্ছেন বহু তারকা, মুম্বাই ছাড়লেন কঙ্গনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। আন্তর্জাতিক একটি বিশেষ মহল কর্তৃক যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের আশঙ্কায় নড়েচড়ে বসেছে ডেমোক্র্যাট শিবির। প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন টিম বানোয়াটে তথ্য ছেড়ে ভোটারদের বিভ্রান্ত করা ও জালিয়াতি ঠেকাতে বিশেষ সেল গঠন করে কাজ করছে। আরও দেখুন রিপোর্টে। 2016 সালের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ঘটেছিল বলে আমেরিকান গোয়েন্দা সংস্থার রিপোর্টেও উল্লেখ রয়েছে। এবারও তেমন হস্তক্ষেপের আশঙ্কা ইতিমধ্যেই প্রধান দুই দলের পক্ষ থেকেই উঠেছে। গত নির্বাচনের মতো রাশিয়া পুনরায় ট্রাম্পকে বিজয়ী করার ফন্দি এঁটেছে বলে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন এবং ট্রাম্পের পক্ষে চীনের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমেরিকানদের ব্যালট যুদ্ধকে বিদেশিরা নিয়ন্ত্রণ করবে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে, এটা প্রায় স্পষ্ট। বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচার কমিটির শীর্ষ পর্যায় থেকে 14 সেপ্টেম্বর বলা হয়েছে যে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ একটি পদক্ষেপ হবে নির্বাচনের ফলাফল ছিনতাই রোধকল্পে এই পদক্ষেপটি। আর এই টিমের সার্বক্ষণিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন নির্বাচন সম্পর্কিত আইনজীবী বব বাউয়ের। ডেমোক্রেটিক পার্টির পক্ষে আগে সকল আইনগত লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। গত কদিন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মতো মন্তব্য করছেন। আগাম ভোট প্রদানকারীদের কেন্দ্রে গিয়ে আবারও ভোট প্রদানের জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যা একেবারেই বেআইনি ও ভোট জালিয়াতির ষড়যন্ত্রের শামিল, অভিযোগ নির্বাচন বিশেষজ্ঞদের। সাবেক সলিসিটর জেনারেল ডোনাল্ড ভ্যারিলি এবং ওয়াল্টার ডেলিঙ্গার ছাড়াও ল ফার্ম পার্কিং কুইর অ্যাটর্নি মার্ক ইলিয়াসও ডেমোক্রেটিক পার্টির পক্ষে সক্রিয় থাকবেন যে কোনো ধরনের জালিয়াতি অথবা ভোট ডাকাতি প্রতিরোধে। সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হুন্ডারকেও এই পর্যবেক্ষণ টিমে রাখা হয়েছে। জো বাইডেন প্রচার টিমের আইনগত পরামর্শদাতা ডানা রিমোস বলেছেন, আসছে 3 নভেম্বর অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। এজন্য সব ধরনের ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং ডাকযোগে প্রেরিত ব্যালটগুলো যথাযথভাবে গণনার আওতায় আসবে, এমন সকল বিষয়ে এই টিম সার্বক্ষণিক নজর রাখবে। এদিকে সোমবার ভার্চুয়াল নির্বাচনী তহবিল গঠনের সমাবেশে জো বাইডেন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থাকে ট্রাম্প তার ব্যক্তিগত ফয়দা অর্জনের হাতিয়ারে পরিণত করেছেন। আগে কখনো এমন নগ্নভাবে বিচার ব্যবস্থাকে কোনো প্রেসিডেন্ট ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন বলে শুনিনি। কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প বিচার ব্যবস্থার মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন, যা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না।
এমন অব্যবস্থাপনা অরাজকতাকে চলতে দেয়া সমীচীন নয় এবং আমরা নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে চাই। If you give me the honor of serving as your president, we can and we will meet this moment with urgency and purpose. এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী মনোভাবের কঠোর সমালোচনা করে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সোমবার হাসপাতাল কর্মীদের এক ভার্চুয়াল সমাবেশে বলেছেন, বাইডেনকে জয়ী করা হলে অভিবাসনের রীতি ঢেলে সাজানো হবে, কাগজপত্রহীনদের বৈধতা প্রদান করা হবে, কর্মস্থলে গ্রেফতার অভিযান নিষিদ্ধ করা হবে। They are contributing to their communities. It is our full intention to reinstate DACA and the promise America made to our dreamers because it is the right thing to do. মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নেভাদাতে নির্বাচনী র্যালিতে এই কথা বলেন তিনি। এ সময় 2024 সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন, আমরা পরবর্তী 4 বছরের জন্য জিততে চলেছি, এরপর আমরা এটিকেও অতিক্রম করে যাব। আমরা যেভাবে সমর্থন পাচ্ছি সম্ভবত এরপর আরও 4 বছর লাভ করব। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার শুরু থেকেই বলে আসছেন তিনি 8 বছরেরও বেশি সময় হোয়াইট হাউসে থাকতে চান। ট্রাম্পের এই মন্তব্য আমেরিকান সংবিধানে থাকা একজন ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর নিষেধাজ্ঞা নিয়ে বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে। And 51 days from now we're going to win Nevada and we're going to win 4 more years in the White House. And after we win 4 more years we'll ask for maybe another 4 or so. বরাবরই তার বিরুদ্ধে অভিযোগ, করোনা পরিস্থিতিকে তিনি হালকা করে দেখিয়েছেন, যদিও সে কথা অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। এবার হাজার হাজার সমর্থক জড়ো করে নেভাদায় ইনডোর র্যালি বা সমাবেশ করলেন তিনি। আরও দেখুন রিপোর্টে। মাস কয়েক আগে দেশবাসীকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন 1 লাখের আশপাশে মৃত্যুর মিছিল থেমে যাবে। তখনই গর্জে উঠেছিলেন বিরোধীরা, প্রতিবাদ জানিয়ে বলেছিলেন 1 লাখ শুধু সংখ্যা নয়, এখন সেই সংখ্যা 1,98,000, 1-2 দিনেই 2 লাখ ছুঁয়ে ফেলবে। করোনা মহামারীকালে সোমবারের সমাবেশটি ছিল নেভাদায়। 50 জনের বেশি এক জায়গায় জড়ো হওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ট্রাম্প সেখানেও হাজারেরও বেশি সমর্থক নিয়ে একটি ছোট্ট হলের ভিতরে প্রচার সভা করেন। বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা নেভাদার ওই ইনডোর সমাবেশ না আবার করোনার সুপার স্প্রেডার হয়ে যায়। 3 মাস আগে ওকলাহোমায় এমন একটি ইনডোর সমাবেশ করেছিলেন ট্রাম্প। তারপর সেই প্রচারে যুক্ত থাকা বেশ কয়েকজন কর্মীর এমনকি কয়েকজন সিক্রেট এজেন্টেরও করোনা পজিটিভ ধরা পড়ে। নেভাদার সমাবেশে ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাকে ফোন করে তার প্রশাসনের করোনা মোকাবিলা পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন। We've tested more people than India, than many big countries put together. India's second. We're 44 million tests ahead of India. They have 1.5 billion people. And Prime Minister Modi calls me and says, what a job you've done with testing. I said, explain that to these dishonest people back there. বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দাবানলের সৃষ্টি হয়নি বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্যালিফোর্নিয়া দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি সংবাদ সম্মেলনে এমনটি বলেন। ট্রাম্প বলেন, দেখবেন এটি খুব দ্রুত ঠান্ডা হতে শুরু করবে। আমার মনে হয় না বিজ্ঞান প্রকৃত বিষয়টি জানে। অবশ্য এই ভয়াবহ দাবানলের জন্য স্থানীয় বন ব্যবস্থাপনাকে দায়ী করছেন ট্রাম্প। এদিকে সোমবার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ট্রাম্প যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্রে দাবানলের ঘটনা আরও ঘটবে। এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের উদাসীনতার সমালোচনা করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই দাবানলের কারণে এখন পর্যন্ত 35 জন নিহত হয়েছেন। এছাড়া পুড়ে গেছে 2 মিলিয়ন হেক্টর জমি, ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক ডক্টর রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল হাইফা নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন ফিলিপ বেলিউ এই খবর নিশ্চিত করেছেন। 2020 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত 211 ব্যক্তির মধ্যে ডক্টর আবিদ একজন। ডক্টর আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজি ও জৈব রসায়নে পিএইচডি অর্জন করেছেন। পরে তিনি 2001 সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী সদস্য। তার অলাভজনক সংস্থা হাইফা বাংলাদেশের সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। গত 3 বছরে এই প্রতিষ্ঠানটি প্রায় 30,000 পোশাক শ্রমিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।
প্রায় 9,000 সুবিধাবঞ্চিত নারী ও পোশাক শ্রমিককে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ও চিকিৎসা এবং কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের 1,500-এরও বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে। করোনা নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পিটার্সবার্গ স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা। তারা বলেছেন তারা ক্ষুদ্রতম অণুজীবের অণুকে আলাদা করেছেন। এটি করোনা ভাইরাসের রোগ সৃষ্টিকারী ভাইরাসকে পুরোপুরি এবং সুনির্দিষ্টভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে। আরও দেখুন রিপোর্টে। দিন যত যাচ্ছে মানুষের ঢিলেঢালা ভাব আসলেও আরও জেঁকে বসছে মহামারী করোনা ভাইরাস। এই অবস্থা থেকে মুক্তি দিতে ভ্যাকসিন আবিষ্কারের প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। এবার ভ্যাকসিনের চেয়েও কার্যকর একটি উপায় খুঁজে পাওয়ার দাবি করলেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। ইউনিভার্সিটি অফ পিটার্সবার্গের গবেষকরা এমন একটি অ্যান্টিবডি আবিষ্কার করেছেন যা করোনা ভাইরাসকে অকেজো করে দিতে পারে। একটি পূর্ণাঙ্গ আকৃতির অ্যান্টিবডির চেয়ে 10 গুণ ক্ষুদ্র নতুন এই অ্যান্টিবডি। এটা AB8 নামের একটি ঔষধ প্রস্তুতিতে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীদের দাবি যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে প্রাণঘাতী কোভিড-19 চিকিৎসায় কার্যকর একটি ওষুধ। ট্রায়ালে ইঁদুর ও হ্যামস্টার জাতীয় প্রাণীর ওপর কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে এই ওষুধ, তবে তা এখনও মানুষের কোষের ওপর প্রয়োগ করা হয়নি। ধারণা করা হয় এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না মানুষের শরীরে। The most cost-effective public health measure is a vaccine. There's no doubt about it. এ বিষয়ে পিটার্সবার্গ এবং ইউপিএমসির ডিভিশন অফ ইনফেকশাস ডিজিজেস প্রধান ও গবেষণাটির সহলেখক জন মেলর বলেছেন, AB8 শুধু কোভিড-19 চিকিৎসার থেরাপিতেই কার্যকর এমন নয়, একই সঙ্গে মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে প্রতিরক্ষায়ও ব্যবহৃত হতে পারে। Is for treatment of people who already have COVID-19. And the idea is that the antibody will block the spread of the virus throughout the body. কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের জন্মস্থান চীন দাবি করেছে তাদের তৈরি ভ্যাকসিনগুলো জনসাধারণের জন্য চলতি বছরের নভেম্বরে চলে আসতে পারে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে চীনে 4টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর মধ্যে 3টি ভ্যাকসিনকে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য গত জুলাই অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সিডিসির বায়োসেফটির প্রধান বিশেষজ্ঞ গুইজেন উ রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভালোভাবেই এসব ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল চলছে। এগুলো নভেম্বর অথবা ডিসেম্বরে জনসাধারণের হাতের নাগালে পৌঁছাতে পারে। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইউরোপের দেশগুলোতে বাড়তে শুরু করেছে দ্বিতীয় দফা করোনা সংক্রমণ। অক্টোবর-নভেম্বর মাসে ইউরোপে কোভিড-19-এ প্রতিদিনের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, এমনটাই ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির ইউরোপ শাখার পরিচালক হান্স ক্লুক সোমবার বলেন, পরিস্থিতি আরও কঠোর হবে। অক্টোবর ও নভেম্বরে আমরা আরও মৃত্যু দেখব। সেকেন্ড ওয়েভ আসতে পারে, আগেই এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। লকডাউন উঠলেই ফের ছড়াতে পারে সংক্রমণ, এমনটাই আশঙ্কা ছিল বিজ্ঞানীদের। ঠিক সেভাবেই লকডাউন ওঠা মাত্র নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে ইসরায়েলে। নতুন করে সে দেশে বহু মানুষ আক্রান্ত, আর তা হতেই নতুন করে গোটা দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 3 সপ্তাহের জন্য এই লকডাউনের ঘোষণা করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে একেবারে কড়াভাবে এই লকডাউন মানার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের মানুষও আগামী 3 সপ্তাহ যাতে বাড়ির বাইরে না যান সে বিষয়ে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। করোনায় বারে বারে মাস্ক পরতে বলছে প্রশাসন থেকে শুরু করে চিকিৎসকেরা, কিন্তু সবখানেই চোখে পড়ছে কিছু গা ঢিলেমি লোক। ইন্দোনেশিয়া মাস্ক না পরার জন্য অদ্ভুত শাস্তি পেল কিছু মানুষ। শাস্তি হিসেবে কবর খোঁড়ার দায়িত্ব দেওয়া হলো মাস্ক না পরা লোকদের। যেসব মানুষেরা করোনার জেরে মারা গিয়েছে সেই সব মানুষের কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয় মাস্ক না পরা লোকদের। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ থেকে এই ঘটনা সামনে এসেছে। সম্প্রতি মাস্ক না পরার জন্য 8 জন ব্যক্তিকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়, তবে শাস্তিপ্রাপ্ত লোকেরা শেষকৃত্যের কাজে অংশ নেয়নি বলে জানা গেছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে আরও 43 জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ 36 জন ও নারী 7 জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,802 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 14,050টি। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে 1,724 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,41,000
20,056 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,439 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,45,594 জনে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিকে সৌদি আরবের আগ্রাসন, অবরোধ ও হামলা, আর অন্যদিকে জাতিসংঘের তহবিল সংকট, সব এক হয়ে ভয়াবহ সংকটে পড়েছে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন। খাদ্য সংকটে লাখ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বন্ধ হয়ে গেছে জাতিসংঘের জরুরি স্বাস্থ্য কর্মসূচির 70% কর্মসূচি। আরও জানাচ্ছেন সিএম শফিক। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের কিছু কিছু অঞ্চলে এখন আর খাওয়ার মতো গাছের পাতা বা ঘাসও অবশিষ্ট নেই। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির আধিপত্য বিস্তারের খেলায় দেশটিতে মানবতার চরম বিপর্যয় ঘটছে। ইয়েমেন বলতে এখন চোখের সামনে অনাহার ক্লিষ্ট হাড্ডি কঙ্কালসার মানব চেহারা ভেসে ওঠে। সৌদি আরবের আঞ্চলিক মোড়ল হওয়ার লিপসার বলি হচ্ছে ইয়েমেনের সাধারণ জনগণ। লাখ লাখ মানুষ অভুক্ত, শিশুদের প্রাণ যায় যায় অবস্থা। ইয়েমেনে তহবিলে সংকটে পড়েছে জাতিসংঘ। তাই মহামারী করোনার মতো বৈশ্বিক স্বাস্থ্য সংকটকালেও সংস্থাটি সেপ্টেম্বরের শুরুতে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রাণদায়ী জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির 70% বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA ইয়েমেন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য। এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, ফেব্রুয়ারিতে ইয়েমেন সংকট নিয়ে এক ইভেন্টে জাতিসংঘ ও মানবিক অংশীদারদের 2 কোটিরও বেশি ইয়েমেনির জরুরি প্রয়োজন মেটাতে $260 কোটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ অবধি এর অর্ধেকেরও কম হাতে পেয়েছে জাতিসংঘ। This requires increased funding. So far this year that has not been forthcoming. We have never had so little money for aid operations in Yemen this late in the year. ইয়েমেনে জাতিসংঘের 34টি প্রধান মানবিক কর্মসূচির মধ্যে কেবল 3টি পুরো বছরের জন্য অর্থায়ন করে। বেশ কয়েকটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্ধ হয়ে গেছে। এছাড়া দরিদ্র ও ক্ষুধার্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য অনেক বড় আকারের প্রকল্পগুলো শুরু করা যাচ্ছে না। তহবিল না পেলে আগামী 2 মাসের মধ্যে আরও 22টি প্রাণদায়ী কর্মসূচি বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে জাতিসংঘ। Unless we secure significant funding, more than 30 out of 41 major United Nations programs in Yemen will close in the next few weeks. ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক লিসা গ্রান্ডে বলেন, যে তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পাওয়ার জন্য আমরা মরিয়া, কেননা অর্থ বরাদ্দ যদি না আসে তাহলে মানুষগুলো মারা যাবে। There is no other country in the world where a higher percentage of the population needs our help. তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আমরা সবাই লজ্জিত। এটা খুব হৃদয় বিদারক ঘটনা। নিজের চোখে এসব পরিবারকে এভাবে থাকতে দেখে তাদের বলা যে তোমাদের সাহায্য করার মতো কোনো অর্থ আমাদের নেই। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। আগ্রা থেকে মুঘল শব্দটি মুছে দিতে চান কট্টরপন্থী যোগী আদিত্যনাথ, বদলে দিলেন মুঘল জাদুঘরের নাম। এবং বলিউডে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। রিয়ার জবানবন্দিতে মাদক কারবারে ফেসে যাচ্ছেন বহু তারকা। মুম্বাই ছাড়লেন কঙ্গনা। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ।
আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগ্রার মুঘল মিউজিয়ামের নাম বদলে দিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টরপন্থী নেতা যোগী আদিত্যনাথ। এই মিউজিয়ামটির নতুন নাম হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম। সোমবার রাজ্যের এক প্রশাসনিক রিভিউ বৈঠকে এমন সিদ্ধান্ত নেন যোগী আদিত্যনাথ। আরও জানাচ্ছেন খায়রুন তাসনিম জর্জিয়া। আগ্রা মানে মুঘল সাম্রাজ্য, আর আগ্রা থেকে মুঘলদের নাম মুছে দিতে সব চেষ্টাই করে যাচ্ছেন হিন্দুত্ববাদী কট্টরপন্থী নেতা যোগী আদিত্যনাথ। আগেই পরিবর্তন করেছিলেন মুঘল সরাই স্টেশন, এলাহাবাদ ও লখনৌ স্টেডিয়ামের নাম। এবার বদলে দিলেন আগ্রার মুঘল জাদুঘরের নাম। এ সংক্রান্ত বৈঠক শেষে এক টুইট বার্তায় যোগী বলেন, আগ্রার নতুন মিউজিয়ামটির নাম হবে শিবাজী মহারাজের নামে। নতুন প্রদেশে দাসত্বের মানসিকতার কোনো চিহ্ন থাকবে না। ছত্রপতি শিবাজী মহারাজ আমাদের হিরো। জয় হিন্দ, জয় ভারত। কর্মকর্তাদের তিনি জানিয়েছেন, মুঘলরা আমাদের আদর্শ হতে পারে না, তাই এই মিউজিয়ামটির নাম হবে ছত্রপতি শিবাজীর নামে। আসলে ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম সংস্কৃতির সঙ্গে যুক্ত জায়গাগুলোর গৈরিকীকরণের চেষ্টা করে চলছেন যোগী। আগ্রার মুঘল মিউজিয়ামের নাম বদল তারই অংশমাত্র। 2016 সালে তাজমহলের কাছে এই মিউজিয়াম এবং সেই সঙ্গে পর্যটনদের জন্য রেস্তোরাঁ, স্ট্রিট ক্যাফে, ওরিয়েন্টেশন সেন্টার এবং তাজ হেরিটেজ সেন্টার প্রকল্পের সূচনা করেন প্রদেশটির তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাজমহল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করতে চেয়েছিলেন তিনি। এই মিউজিয়ামটির কাজ শেষ হওয়ার কথা ছিল 2017 সালে, কিন্তু সরকারি বরাদ্দ ঢিলেমি এবং যে জমিতে এই মিউজিয়াম তৈরি হওয়ার কথা ছিল সেখানে প্রদেশের বিদ্যুৎ দফতরের একটি অফিস থাকায় কাজ শেষ হতে দেরি হয়। শেষ পর্যন্ত গত বছর যোগীর সরকার এই প্রকল্পটির জন্য 20 কোটি টাকা বরাদ্দ করে, কিন্তু তৈরি হওয়ার আগেই মিউজিয়ামটির নাম বদলে ফেললেন তিনি। খায়রুন তাসনিম জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ককেশাস 2020 সামরিক মহড়ায় অংশ নিতে 6টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মহড়া চলবে 21 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আজারবাইজান, কাজাখস্তান ও তাজিকিস্তান সহ আরও 6টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। রাশিয়ার নেতৃত্বে এই যৌথ মহড়ায় 80,000 সেনা অংশ নেবে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এই মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে। ব্রেক্সিট চুক্তি ভেঙে আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়েছে বরিস জনসনের সরকার। ইইউর তীব্র প্রতিক্রিয়ার মাঝে ব্রিটেনের সংসদে বিষয়টিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিও বিষয়টিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে। এমনকি বরিস জনসনের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাবেক 5 ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ চুক্তির শর্ত ভঙ্গ করার উদ্যোগ নিয়েই থামছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার মতে, ইইউ ব্রিটেনের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করছে। চলতি মাসে ব্রিটেনের সরকার সত্যি ব্রেক্সিট চুক্তি ভেঙে আইন প্রণয়ন করলে ইইউ সে দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার উদ্যোগ নিচ্ছে। সেই সঙ্গে কিছু শাস্তিমূলক পদক্ষেপ সম্পর্কেও ভাবনা চিন্তা চলছে।
কবরস্থান না থাকায় গ্রামে মুসলমানদের দাফন কাফনের কষ্ট সহ্য হয়নি ভারতের বর্ধমানের বৃদ্ধ কালীকৃষ্ণের। মুশকিল আসানে মুসলমান প্রতিবেশীদের জন্য নিজের 1 একরেরও বেশি জমি দান করলেন, আর তার এই মহানুভবতা প্রমাণ করে দিয়েছে ধর্মীয় সম্প্রীতি ও মহানুভবতার। আরও জানাচ্ছেন আবুজার আল গিফারি। আমি ওইসব আমাদের ঘরে হিন্দু মুসলমান দুলে বাউরি কোনো ভেদাভেদ নেই। গ্রামের সবার কাকা বৃদ্ধ কালীকৃষ্ণ মুখোপাধ্যায় ছোট থেকে দেখেছেন সংখ্যালঘু মুসলিমদের পাড়ায় কারো মৃত্যু হলে শেষকৃত্য করতে যেতে হয় পাশের গ্রামে। গ্রামে কবরস্থান না থাকা নিয়ে আক্ষেপ করতে দেখেছেন প্রতিবেশী মুসলিমদের। সে আক্ষেপ তার মন পুড়িয়েছে। শেষ পর্যন্ত মুসলমানদের পাশে দাঁড়ালেন তিনি। তাদের অসুবিধা হচ্ছিল, আমার কাছে বলল মাটি দেওয়া অসুবিধা হচ্ছে। আমরা ঠিক আছে, আপনার জায়গাটা আমরা যদি কবর দিই তাহলে কোনো অসুবিধা হবে কি? না না, দাও গা। পূর্ব বর্ধমানের তালিতে পারিবারিক জমি কবরস্থানের জন্য দান করলেন বৃদ্ধ কালীকৃষ্ণ মুখোপাধ্যায়। বর্ধমান 1 ব্লকের ওই গ্রামে পাশাপাশি বাস হিন্দু মুসলমানের। গ্রামের সাধ পুকুরের পাশে বেশ কিছুটা জমি রয়েছে ডাঙ্গাপাড়ার বাসিন্দা কালীকৃষ্ণের। কয়েক বছর আগে তা থেকেই 1 একর 6 শতক জমি দান করার কথা জানিয়েছিলেন 88 বছরের এই বৃদ্ধ। সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দফতরে সে জমি কবরস্থানের জন্য নথিভুক্ত হয়েছে। দিন 5 আগে কবরস্থানে ঢোকার মুখে নামাজ পড়ার জায়গাও বাঁধানো হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কালীকৃষ্ণ গণমাধ্যমকে বলেছেন, আমার জায়গায় গ্রামের মানুষের শেষকৃত্য হচ্ছে ভেবে ভালো লাগছে। জমি দেওয়ার পরে তারা আমাকে মিষ্টি দিয়ে কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন। বলেছি কর্তব্য করেছি মাত্র। যে এতগুলো মানুষের উপকার করলাম, তারপর মাটিটা দেওয়া হলো, মাটি দিতে পারছে আর স্বচ্ছন্দে, সেটা তো আনন্দের বিষয়। আমার ক্ষতি কী হবে? এলাকাবাসীর প্রয়োজনে জমি দান তিনি এর আগেও করেছেন। গ্রামের পূর্ব ও দক্ষিণ পাড়ার মধ্যে যাতায়াতের সুবিধায় 2টি পুকুরের মাঝখান দিয়ে রাস্তা তৈরির জন্য জমি দরকার ছিল। নিজেদের সেই জমি রাস্তার জন্য দিয়েছিলেন গ্রামে কাকা বাবু বলে পরিচিত কালীকৃষ্ণ। কবরস্থানের জমি পেয়ে খুশি গ্রামের মুসলমানরা। তারা বলছেন, কাকাবাবু কত বড় উপকার করেছেন তা বলে বোঝানো যাবে না। হিন্দু মুসলিম যে আলাদা নয় তা তাকে দেখে শেখা যায়। স্থানীয় মসজিদের মুয়াজ্জিম শেখ শরীফুদ্দিন বলেন, সামান্য কিছুটা জায়গা রেজিস্ট্রি হতে বাকি আছে। কাকাবাবু বারবার তা সারতে বলছেন। তার মতো মানুষ মেলা ভার। তারা কিছুদিন দেবার পর তারপর যাও কিছু মনের মধ্যে ওদের হয়েছে, আমাকে বলে তাহলে রেজিস্ট্রি করে আমি চলো। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। ইউরোপের দেশ ইতালিতে আবার বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ, আর এই প্রতিকূল অবস্থাতেই চলছে ইতালির সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা। এবারের নির্বাচনে ভেনিসে লড়বে 3 বাংলাদেশি প্রার্থী। তারাও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন দিনরাত। আমাদের ইউরো ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিস ফাতেমা নিপা। ইতালিতে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের মধ্যেও থেমে নেই সিটি কর্পোরেশন নির্বাচনের জমজমাট প্রচারণা। চলতি মাসের 20-21 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সিটি নির্বাচনের। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থী দলের জোট প্রার্থিত ডেমোক্রেটিক পিডি থেকে ভেনিসের মেসোরে কমুনে এর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে কিশোরগঞ্জ জেলার আফাই আলী ও মারঘেরা কমুনে থেকে শরীয়তপুর জেলার হুমায়ুন আব্দুল ওরফে কাজী বিপ্লব মনোনয়ন নিয়ে মাঠে নেমেছেন। আগামী 20 এবং 21 সেপ্টেম্বর আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মিউনিসিপ্যালিটি মারঘেরা থেকে আমি মনোনীত প্রার্থী। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি যাতে করে আমি আসন্ন নির্বাচনে জয়যুক্ত হয়ে একসাথে কাজ করতে পারি, সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। আসন্ন ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে 2020 এবং 21 তারিখ 21 সেপ্টেম্বর যে নির্বাচন হচ্ছে ভেনিসে, মেসরে ইটালিয়ান পাসপোর্টধারী যে বাংলাদেশি আছেন, আপনাদের সবার কাছে আমি সহযোগিতা এবং দোয়া আশা করছি। অপরদিকে ভেনেছিয়া এ তোয়া দল থেকে মনোনয়ন নিয়ে ভেনিস কমুনের কাউন্সিলর হিসেবে কুমিল্লা জেলার মনোয়ার ক্লার্ক প্রার্থী হয়েছেন। এই প্রথম আমরা 3 বাংলাদেশি এক সিটি থেকে দাঁড়িয়েছি, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো সেই জন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা নিজ নিজ দায়িত্বে যারা ভোটার হয়েছেন তারা অবশ্যই
20 এবং 21 তারিখ ভোট দিতে যাবেন এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 2015 সালে ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে সৈয়দ কামরুল সারোয়ার নির্বাচন করলেও এবছর একই পদে 2 জন বাংলাদেশি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই সর্বপ্রথম আমাদের মিউনিসিপ্যালিটি থেকে ক্যান্ডিডেট হচ্ছে, তাদেরকে আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় যেন ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং তারা যেন আমাদের কাজ করতে পারে এবং অন্যান্য যারা দাঁড়াইছে তাদেরকেও আমরা যেন জয়যুক্ত করতে পারি ভোট দিয়ে। আমাদের এটাই যেন উদ্দেশ্য থাকে সবার। সকল ভোটারদেরকে অনুরোধ জ্ঞাপন করছি, আপনি আসুন, আপনার ভোটটি প্রয়োগ করুন এবং বিপ্লব কাজীকে আব্দুল লিখে কৈনমেটা লিখতে হবে, আব্দুল লিখে আপনার ভোটটাকে প্রয়োগ করুন। আমি ব্যক্তিগতভাবে ভেনিসে যে 3 জন প্রার্থী দাঁড়িয়েছেন বাংলাদেশি কমিউনিটির, তাদের সকলকে জয়যুক্ত করার জন্য আমি ভেনিস কমিটির সকলকে আহ্বান করব। জয়ের আশা নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা, করছেন নিজেদের পক্ষে লিফলেট বিতরণ, প্রতিশ্রুতি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সহ ভেনিসের উন্নয়নেরও। অপরদিকে জোটের মেয়র ও কাউন্সিল ও ওয়ার্ড কাউন্সিলর সহ পিডি পার্টির প্রার্থীদের জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি। Settembre c'è un appuntamento molto importante a Venezia del Veneto per rinnovare il Consiglio Comunale, l'elezione del Sindaco, il Consiglio Regionale, l'elezione del Governatore Regionale. এ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি প্রার্থীরা জয়ী হলে বাংলাদেশিদের অধিকার আদায়ের পথ সুগম হবে এবং বিভিন্ন পেশা বা প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ মনে করেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনাকালে চাকুরি হারিয়ে এবার নিজেই পিৎজা অ্যান্ড কাবাব রেস্টুরেন্ট উদ্বোধন করলেন। রোমের লার্গো প্রেনেস্তে এলাকায় এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি। এ সময় দলের সাধারণ সম্পাদক হাসান ইকবাল উপস্থিত ছিলেন। পিৎজা অ্যান্ড কাবাব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইতালি প্রবাসী সাইদুর রহমান নিজের এই উদ্যোগে দারুণ আশাবাদী। পিৎজা স্টোর উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার খেলার সংবাদ। বার্সেলোনা ও মেসি দ্বন্দ্বের অবসান হয়েছে, স্বস্তি ফিরেছে ফুটবল জগতে। এরই মধ্যে সামনে এলো দারুণ এক খবর। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2020 সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার লিওনেল মেসি, দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বসের মতে মেসির বাৎসরিক আয় প্রায় $126 মিলিয়ন আর রোনালদোর আয় $117 মিলিয়ন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নেইমার দি সিলভা, আর চতুর্থ স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে। সেরা 10-এ স্থান পাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের 3 জন ফুটবলার হলেন মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডিগিয়া। সালাহ আছেন 5ম স্থানে, পগবা 6ষ্ঠ ও ডিগিয়া 10ম। এবার সংস্কৃতি সংবাদ। শেষ পর্যন্ত মুম্বাই ছেড়ে গেলেন কঙ্গনা রানাউত। সোমবার সকালে মুম্বাইয়ের বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাড়ি থেকে বেরোনোর পরই কঙ্গনার চারপাশে দেখা যায় নিরাপত্তার ঘেরাটোপ। গত বুধবার মানালির বাড়ি থেকে দীর্ঘ 6 মাস পর মুম্বাইতে আসেন কঙ্গনা। তবে নিজের কর্মভূমি মুম্বাই থেকে মাত্র 6 দিন পরেই ফিরে যেতে হলো তাকে। কঙ্গনা মুম্বাইতে আসার পর শিবসেনা এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিবাদ চরমে পৌঁছায় তার। অভিনেত্রীর পালি হিলের অফিস ভেঙে ফেলার পরই তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। অফিস ভাঙলেও তার মনোবল ভাঙা যাবে না বলে স্পষ্ট জানান অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সুড়ঙ্গ পথ ধরে যেন বেরিয়ে আসছে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির আসল চেহারাটাই। সুশান্তের শেষ প্রেমিকা রিয়ার জবানিতে উঠে এসেছে তারকাদের মাদক কারবারের ভয়াবহ চিত্র। আর এর তদন্ত করতে গিয়েই যেন কেঁচো খুঁড়তে সাপ পেয়েছেন তদন্তকর্তারা। আর এতে ফেসে যাচ্ছেন অনেক তারকাও। আরও জানাচ্ছেন তমা চৌধুরী। পুলিশি তদন্তে প্রায় ধামাচাপায় পড়ে যাচ্ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য। শেষমেশ সিবিআই তদন্তে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। সিবিআইয়ের সঙ্গে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো যোগ হওয়ায় ঘুরে গেছে মামলার মোটিভও। সুশান্তকে মাদক সরবরাহ সহ সেবন করতেন অভিযোগে গ্রেফতার হয়েছেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
রিয়ার ভাইও গ্রেফতার হয়েছেন। ভারতীয় আইন অনুযায়ী মাদক সরবরাহ ও লেনদেনের মামলায় রিয়ার কমপক্ষে 10 বছরের জেল হতে পারে। তবে জেলে যাওয়ার আগে হয়তো বলিউডের অন্তত আরও 25 জনকে ফাঁসিয়ে যাবেন রিয়া। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির জিজ্ঞাসাবাদে বলিউডে মাদক সেবন ও কারবারে জড়িত এমন 25 জনের নাম ফাঁস করেছেন রিয়া। অবশ্য কারা আছেন সেই 25 জনের তালিকায় তদন্তের খাতিরে তাদের নাম প্রকাশ করেনি এনসিবি। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে ওই তালিকায় রয়েছেন সাইফ আলী খানের কন্যা কেদারনাথ অভিনেত্রী সারা আলী খান, আছেন রাকুল প্রীত সিং, ডিজাইনার সিমন খাম্বাট্টা, সুশান্তের বন্ধু ও সাবেক ম্যানেজার রোহিণী আয়ার এবং চিত্রনির্মাতা মুকেশ সাবরা। এছাড়া নাম এসেছে রণবীর, দীপিকা, করণ জোহর সহ অনেকেরই নাম। এদিকে একে একে মুখ খুলতে শুরু করেছেন বলিউডের পোড় খাওয়া অনেকেই। তাদের বেশিরভাগই বলছেন বড় বড় স্টারদের পার্টিতে হিরোইন বা কোকেনের মতো মাদক না নিলে তাকে গেও বলে সম্মিলিত অপমান করার ঘটনা সেখানে ঘটে অহরহরই। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব একটি অন্যরকম খবর দিয়ে। শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে বলে শক্তপোক্ত ধারণা করছেন বিজ্ঞানীরা। সোমবার বিজ্ঞানীরা জানিয়েছেন শুক্র গ্রহকে ঘিরে রাখা মেঘে ফসকিন গ্যাসের অস্তিত্ব তারা শনাক্ত করেছেন। এ থেকে তাদের ধারণা গ্রহটিতে বড় প্রাণ থাক আর না থাক, অণুজীবের অস্তিত্ব যে আছে তাতে কোনো সন্দেহ থাকার কথা নয়। আরও দেখুন রিপোর্টে। এমনিতে শুক্র গ্রহের মেঘ ভীষণ রকম অম্লীয় বা অ্যাসিডিক। এই মেঘে ফসফিনের অস্তিত্ব খুঁজে পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা, কারণ এই গ্যাস পৃথিবীতে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া থেকে। অক্সিজেন রয়েছে এমন পরিবেশে থাকা ব্যাকটেরিয়া এই গ্যাস নিঃসরণ করে। শুক্র গ্রহে ফসফিনের অস্তিত্বের পেছনে এমন কোনো কারণ থাকলে সেখানে প্রাণের উৎপত্তি বিকাশের পরিবেশ রয়েছে বলে আশাবাদী তারা। Phosphine is not a natural byproduct of any chemical process. It takes energy to make it, so you don't spontaneously get it. ফসফিন গ্যাস পৃথিবীতে জীবিত প্রাণীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের এই দাবি পৃথিবীর নিকটতম গ্রহটিতে প্রাণের অস্তিত্ব সম্পর্কে নতুন ধারণা হাজির করেছে। If there's a gas that doesn't belong, that's in way bigger quantities than it should be, we can say that it might be associated with life. শুক্র গ্রহের তাপমাত্রার ব্যাপারে বলা হয় এই গ্রহের যে উচ্চ তাপমাত্রা রয়েছে তা সাধারণত সীসা গলানোর জন্য উত্তপ্ত চুলার মতো। বিজ্ঞানীরা বলেছেন শুক্র গ্রহের তাপমাত্রা 464 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় প্রাণের অস্তিত্ব টিকে থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ। কিন্তু এর মধ্যে ফসফিন গ্যাস কোথা থেকে এলো সেটি এখন মাথা ঘুরিয়ে দিয়েছে বিজ্ঞানীদের। It's exactly the kind of finding that I would expect to be the first sign of an extraterrestrial biosphere on another planet. হাওয়াই এবং চিলির আটাকামায় টেলিস্কোপ ব্যবহার করে একদল বিশেষজ্ঞ শুক্র গ্রহের মেঘের আস্তরণ পর্যবেক্ষণ করেন। এতে তারা ফসফিন গ্যাসের অস্তিত্ব শনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন। I mean, I did this as an interesting experiment. I'd never really thought about detecting it. বিবর্ণ এই গ্যাসের গন্ধ রসুন বা পচে যাওয়া মাছের গন্ধর মতো। পৃথিবীতে সাধারণত এটি প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া অথবা ক্ষয়ে যাওয়া জৈব পদার্থ থেকে উৎপন্ন হয়। সুইনবার্নে বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ও অস্ট্রেলিয়ার দ্য রয়্যাল ইনস্টিটিউশনের প্রধান বিজ্ঞানী অ্যালান ডুফি বলেন, আমি এখন পর্যন্ত পৃথিবীর বাইরে প্রাণের উপস্থিতির সবচেয়ে চমৎকার আলামত দেখতে পেয়েছি। শুক্র গ্রহ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের তুমুল আগ্রহ রয়েছে। এটি পৃথিবীর অত্যন্ত কাছে অবস্থিত একটি গ্রহ যা আকারে প্রায় পৃথিবীর সমান। অতীতেও এই গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য হাজির করেছিলেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদের শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশি হস্তক্ষেপ ও ভোট ডাকাতি ঠেকাতে বিশেষ টিম গঠন জো বাইডেনের। জিতলে অভিবাসন নীতি ঢেলে সাজানো হবে বললেন কমলা হ্যারিস। সংবিধানে না থাকলেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প। নেভাদায় ট্রাম্পের ইনডোর সমাবেশে জনস্রোত, করোনা ছড়ানোর আশঙ্কা। করোনা ভাইরাস নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি আবিষ্কারের দাবি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের। অক্টোবর-নভেম্বরে ইউরোপে করোনায় মৃত্যু বাড়বে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগ্রা থেকে মুঘল শব্দটি মুছে দিতে চান কট্টরপন্থী যোগী আদিত্যনাথ, বদলে দিলেন মুঘল জাদুঘরের নাম।
এবং বলিউডে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। রিয়ার জবানবন্দিতে মাদক কারবারে ফেসে যাচ্ছেন বহু তারকা। মুম্বাই ছাড়লেন কঙ্গনা। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে অথবা লগ অন করুন www.banglachannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। দেশ কিংবা বিদেশ, সারা বিশ্বের খবর জানতে চোখ রাখুন বাংলা চ্যানেলে। শুধু টিভি স্ক্রিনে নয়, চলার পথে সব খবর জানতে কম্পিউটার অথবা স্মার্ট ডিভাইসে লগ ইন করুন banglaChannel24.com। খবর, বিনোদন, খেলাধুলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি জগতের নানান অনুষ্ঠান, সংবাদ, টক শো সবই আপনার হাতের মুঠোয়। আপনার মোবাইল ফোনে ডাউনলোড করুন বাংলা চ্যানেল অ্যাপ। বাংলা চ্যানেল, কোটি প্রাণ একসাথে।